সকালের সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। ঘন জঙ্গলের ভেতর দিয়ে সূর্যের আলো পাতার ফাঁক গলে মাটিতে পড়ছে। শিশিরে ভেজা ঘাস ঝিকমিক করছে, যেন ক্ষুদ্র মুক্তার দানা মাটিতে ছড়িয়ে আছে। এই বনেই প্রতিদিন রমেশ নামের এক গরিব কাঠুরে কাঠ কাটতে আসে। রমেশ গরিব হলেও সেই ছিল সৎ এবং সাহসী। গ্রামের প্রান্তে তার একটা ছোট ঘর ছিল, মাটির দেয়াল, খড়ের ছাউনি। সে, তার স্ত্রী রিনি আর একমাত্র মেয়ে মায়া, এই ছিল তার পরিবার। প্রতিদিন সকালে ভোরের আলো চোখ মেলার আগেই সে জঙ্গলে যেত কাঠ কাটতে, আর বিকেলে সেই কাঠ বাজারে বিক্রি করে চাল, ডাল আর সামান্য বাজার করে ঘরে ফিরত। প্রতিদিনের মতো আজও সে কাঁধে কুড়াল আর দড়ি নিয়ে বেরিয়েছে কাঠ কাটার জন্য। জঙ্গলের ভেতর পা রাখতেই সে শুনতে পেল পাখিরা গান গাইছে, বাতাসে ভেসে আসছে ফুলের গন্ধ। কিন্তু আজ অদ্ভুত এক নীরবতা যেন বনের মাঝে মিশে আছে। রমেশ একটু থমকে দাঁড়ালো। হঠাৎই সে দেখতে পেল এক পুরনো গুহা, আর গুহার ভেতর থেকে হালকা মৃদু আলো বেরোচ্ছে। তা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এই বনে সে অনেক দিন ধরে কাঠ কাটে, কিন্তু এমন জায়গা আগে কখনো দেখেনি। রমেশ প্রথমে ভয় পেলেও কৌতূহল সামলাতে না পেরে ধীরে ধীরে গুহাটির দিকে এগিয়ে যায়। গুহার দরজায় মাকড়সার জাল ঝুলছে, দেওয়ালে শ্যাওলা জমে আছে। রমেশ সামনে যেতেই হঠাৎই তার চোখে পড়ল একটা বড় সোনালি ফ্রেমের আয়না। আয়নাটা এমনভাবে চকচক করছে যেন কেউ ঠিক এক্ষুনি ঘষে মুছে ঝকঝকে করে দিয়েছে। রমেশ কাছে গেল এবং আয়নার সামনে দাঁড়ালো। তার কয়েক মুহূর্ত পরেই সে আয়নায় অন্য কারো মুখ দেখল। মুখটা তার দিকে তাকিয়ে হালকা হাসল। সে ভয় পেয়ে আয়নার সামনে থেকে সরে গেল। তারপর আয়নার ভেতর থেকে এক নারীর মিষ্টি কণ্ঠ ভেসে এলো। ভয় পেও না রমেশ। তুমি কে? আমার নাম কিভাবে জানলে? রমেশের কথা শেষ হতেই চারদিকে আলো ছড়িয়ে আয়নার ভেতর থেকে এক পরী বেরিয়ে এলো। তার পরনে সাদা পোশাক, চোখে মায়া, হাতে একটে জাদুর ছড়ি। পরী মৃদু হেসে বলল, আমার নাম আবিরা পরি, আর এই আয়নাটা জাদুর আয়না। যার হৃদয় সৎ কেবল তারাই এটা দেখতে পায়। আর তুমি এই আয়নাটা দেখতে পেয়েছো, তার মানে তুমি সৎ, তাই এই জাদুর আয়না তোমার প্রাপ্য। পরীর কথা শুনে রমেশ মাথা নিচু করে বলল, পরিমা, আমি এক গরিব মানুষ। আমার জীবনে কোনো জাদুর দরকার নেই, শুধু দুবেলা খাবার জুটলেই আমি সুখী। তোমার এই কথাটাই প্রমাণ করে তুমি সৎ, তাই আমি তোমাকে এক আশীর্বাদ দেব। এই আয়নাটা তুমি নিয়ে যাও, কিন্তু মনে রেখো এর শক্তি শুধু সত্যি ও ভালো কাজে ব্যবহার করতে পারবে। লোভ করলেই আয়নাটা তোমার বিরুদ্ধে যাবে। এই কথা বলে পরী আবার হাওয়ায় মিলিয়ে গেল। রমেশ হতবাক দাঁড়িয়ে রইল। আয়নার ভেতর আবার আলো জ্বলে উঠল। সে ধীরে ধীরে সেটি তুলে নিল আর দেখল তার কাঠের বোঝাটা হঠাৎ সোনার কাঠে পরিণত হয়েছে। সে চমকে আয়নার দিকে তাকালো, কিন্তু আয়নাটা তখন নিস্তব্ধ। তারপর রমেশ আয়না আর সোনার কাঠের বোঝা নিয়ে বাড়ির দিকে রওনা দিল। রমেশ হাঁটতে হাঁটতে ভাবল, এটা কি সত্যি ঘটল, নাকি আমি স্বপ্ন দেখছি? সেই দিন বিকেলে সে যখন বাজারে গেল, তখন সবাই অবাক হয়ে তাকালো সেই সোনালি কাঠের দিকে, কিন্তু রমেশ কিছুই বলল না। সে বুঝতে পারল এখন থেকেই তার জীবনে শুরু হতে যাচ্ছে এক অদ্ভুত জাদুর অধ্যায়। সেই দিন রমেশ সূর্য অস্ত যাওয়ার আগেই বাড়ি ফিরল।
তার কাঁধে কাঠের বোঝার জায়গায় চকচকে সোনার কাঠ। দূর থেকে গ্রামের ছেলেপুলে মহিলারা রমেশকে দেখে থমকে চমকে উঠল। আরে রমেশের কাঠগুলো এমন ঝলমল করছে কেন? হয়তো সূর্যের আলো পড়েছে, তাই এমন ঝলমল করছে। কিন্তু যখন রমেশ ঘরে ঢুকল তখন স্ত্রী রিমি আর মেয়ে মায়া দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল। রিমি বিস্ময়ে বলল, ওগো, এত সোনা কোথা থেকে পেলে? রমেশ মৃদু হেসে আয়নাটা মাটিতে রাখল। এই আয়নাটা আজ জঙ্গলে পেয়েছি, এক পরী আমাকে দিয়েছে। তুমি আবার পরীর গল্পে মেতেছ নাকি? এখনো মেয়ের মতো বিশ্বাস করো এসব? রমেশ চুপচাপ রইল। তারপর আয়নাটার দিকে তাকিয়ে বলল, আয়না, সত্যিই যদি তোমার মধ্যে জাদু থাকে, আমার ঘরটাকে একটু সুন্দর করে দাও। হঠাৎই বাতাস বইতে শুরু করল। চারপাশে আলো ছড়িয়ে পড়ল। দেয়ালের মাটির দাগগুলো মিলিয়ে গেল। ছাউনির খড়ের জায়গায় চকচকে টালি বসে গেল। রিমি আর মায়া বিস্ময়ে মুখ ঢেকে চিৎকার করে উঠল, এটা কিভাবে হলো? গোপালও হতবাক। আর তখনই পরীর সতর্কবাণী তার মনে পড়ল, লোভ করো না। তাই সে আয়নাকে মাটিতে নামিয়ে রাখল এবং বলল, তোমার জাদু আমার জীবনে আলো আনুক, অন্ধকার নয়। রাতে তারা তিনজন বসে খাবার খেল। প্রথমবার ঘরের ভেতর আলো, উষ্ণতা আর শান্তি। কিন্তু বাইরে অন্ধকারের ভেতর কেউ যেন চুপি চুপি তাকিয়েছিল তাদের দিকে। সেই ছিল রামু ঘোষ, গ্রামের ধনীর ছেলে। সে গোপালের ঘরের পরিবর্তন দেখে হিংসায় জ্বলছিল। সে নিজের মনে মনে বলল, এই গরিব কাঠুরে হঠাৎ এমন রাজা হয়ে গেল কিভাবে? নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, কালই আমি খুঁজে বের করব। পরদিন সকালে রমেশ আবার বনে গেল, কিন্তু আয়নাটা ঘরে রেখে গেল। তাই রিমি ভয় পেতে লাগল। সে আয়নাটাকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখল। দুপুরবেলা যখন ওদের ঘরে কেউ ছিল না, ধনু ঘোষ চুপি চুপি তাদের ঘরে ঢুকল। আর আয়নার উপর থেকে কাপড় সরাতেই আলো ঝলমল করে উঠল। সে বিস্ময়ে তাকিয়ে রইল। এই তো সেই জাদুর বস্তু। আয়নাটা যেন তার দিকে তাকিয়ে আছে। রামু ঘোষ হেসে বলল, তুই এখন আমায়। এবং আয়নাটাকে ছুঁয়েই বলল, আমার ঘরটাকে রাজপ্রাসাদ বানিয়ে দাও। কিন্তু পরীর সতর্ক বার্তা সে জানত না। হঠাৎ আয়নার ভেতর থেকে এক ভয়ানক আওয়াজ এলো, তুমি লোভ করেছ, তুমি সৎ নও। আলু ফেটে বেরোলো আয়নার ভেতর থেকে। রামু ঘোষ চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যেই সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ল, আর আয়নাটা হাওয়ায় মিলিয়ে গেল। বিকেলে রমেশ বাড়িতে ফিরে দেখে আয়নাটা আর ঘরে নেই। রিমি কাঁদতে কাঁদতে রমেশকে সব বলল। রমেশ বুঝল, লোভের পরিণতি সবসময় খারাপ দিকেই নিয়ে যায়। রমেশ স্তব্ধ হয়ে গেল। তারপর রমেশের মনে পড়ল পরীর কথা। যে আয়নাটা হারাবে সে নিজেকে খুঁজে পেতে যাত্রা শুরু করবে। রমেশ বুঝল, এবার তাকে যেতে হবে বনের আরও গভীরে, পরীর রাজ্যে, যেখানে সত্যিকারের জাদু ও পরীক্ষার শুরু হবে। তুমি কি সত্যি আবার জঙ্গলে যাবে? এখন তো ওটা বিপজ্জনক। হ্যাঁ, আমাকে যেতেই হবে। আয়নাটা আমার কাছে শুধু জাদু নয়, ওটা আমাদের জীবনের প্রতীক। আমি জানি পরিচয় আমি কিছু শিখি, তাই এটা হারিয়ে গেছে। সে একটা ছোট ব্যাগে কিছু শুকনো খাবার, পানি আর একটা লণ্ঠন নিল। তখন মায়া এসে বলল, বাবা,
আমি তোমার জন্য ফুল এনেছি। তুমি এটা সঙ্গে রেখো, এটা তোমার রক্ষা কবচ হবে। আমার সোনা মেয়ে, আমি খুব তাড়াতাড়ি ফিরব, আর এই ফুলটা আমি সব সময় আমার সাথে রাখব। তারপর সে বনের উদ্দেশ্যে রওনা হয়। আর বনের ভেতর ঢুকতেই রমেশ দেখল গাছপালা যেন বদলে গেছে। যে পথে সে প্রতিদিন হাঁটত, আজ সেখানে কুয়াশা নেমে এসেছে। বাতাসে অদ্ভুত এক গন্ধ, কখনো মিষ্টি, কখনো ভয়ানক। হঠাৎ সে কারো কান্নার শব্দ শুনতে পেল। কে কে ওখানে? সে দেখে একটা ছোট্ট পাখি রাস্তার ধারে বসে কাঁদছে। রমেশ কাছে যেতেই পাখিটা মানুষের কণ্ঠে বলল, আমাকে সাহায্য করো, আমি পরীর রাজ্যের দূত। এক দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়েছে। আমি রমেশ, আমার আয়নাটা হারিয়ে গেছে। তুমি জানো কোথায় সেটা? হ্যাঁ, আমি জানি। সেই আয়নাটা এখন জাদুকর ঐন্দ্রিলের হাতে। সে চায় আয়নার শক্তি দিয়ে পুরো পরীর রাজ্য দখল করতে। তাহলে আমাকে সেখানে নিয়ে চলো। এটাই পরীর রাজ্যে প্রবেশদ্বার। কিন্তু মনে রেখো, এখানে কেবল সাহসী আর সৎ মানুষই টিকে থাকতে পারে। রমেশ ভেতরে ঢুকতেই সে দেখল আকাশে ভেসে আছে আলোর প্রাসাদ। চারপাশে ফুল ফুটে আছে, সোনালি নদী বয়ে চলেছে। একদল পরী তার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ এক পরী এগিয়ে এসে তাকে থামিয়ে দিল। তুমি কে? কিভাবে এখানে এলে? আমি রমেশ, একজন মানুষ। আমি আবিরা পরীর দেওয়া আয়নাটা খুঁজছি। আবিরা পরী? তাহলে তুমি সেই মানুষ যাকে সে বিশ্বাস করেছিল? হ্যাঁ, কিন্তু আমি আয়নাটা হারিয়েছি। পরীটি কিছু না বলে রমেশের হাত ছুঁয়ে দিল। এক মুহূর্তে রমেশ অনুভব করল সে যেন হালকা হয়ে যাচ্ছে। তার শরীর ছলমল করতে লাগল। তুমি এখন পরীর রাজ্যের অতিথি, কিন্তু তোমার সামনে বিপদ আছে। ঐন্দ্রিল নামের জাদুকর শুধু আয়না নয়, আমাদের রানীকেও বন্দি করেছে। তাহলে আমার কাজ শুধু আয়না খোঁজা নয়, পুরো রাজ্যকেও বাঁচাতে হবে। ঠিক তাই, আর তোমাকে সাহায্য করবে আয়না নিজেই। বাতাসে আলো ঝলমল করল, আর একটি স্বচ্ছ কণ্ঠ বলল, রমেশ, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। সে কণ্ঠটা ছিল আবিরা পরীর। আলো থেকে গঠিত এক স্বচ্ছ অবয়ব তার সামনে ভেসে উঠল। পরীর রাজ্যের ভেতর দিন যেন অন্য রকম। সূর্য ওঠে, কিন্তু আলো ঝলমল করে না, বরং চারদিক ঝিলমিল রঙে ভরে যায়। এটা স্বপ্নের মতো জায়গা। এটাই তোমার পরীক্ষার শুরু রমেশ, কিন্তু তুমি একা যাবে না। তোমার পাশে থাকবে দুজন, এক সাহসী যোদ্ধা পরী আর এক দুষ্টু কিন্তু বিশ্বস্ত বানর। আলোর ঝলকে দেখা গেল এক তরুণী পরী তলোয়ার হাতে নেমে এলো। সে বলল, আমি ঈশা, পরী রাজ্যের যোদ্ধা। রানীকে বন্দি করা ঐন্দ্রিলকে হারানোর শপথ নিয়েছি। আমি বাটু বানর, কিন্তু নামের মতো ছোট নয়, আমার বুদ্ধি অনেক বড়। আমি রমেশ, একজন মানুষ। তোমাদের সঙ্গেই আমি আয়নাটা খুঁজতে চাই। তিনজন রওনা দিল অন্ধকার পর্বতের দিকে, যেখানে ঐন্দ্রিলের দুর্গ। পথটা ছিল বিপদে ভরা। চারপাশের ঝোপের ভেতর অদ্ভুত শব্দ, মাটির নিচে নড়াচড়া। বাটু বানর নিচু স্বরে বলল, এই জায়গাটা ভালো না, এখানে ঐন্দ্রিলের ছায়ার আখড়া। ঠিক তখনই মাটি ফেটে উঠে একদল জন্তু, কালো কুয়াশার মতো, চোখে আগুনের লাল শিখা। ঈশা তলোয়ার উঁচিয়ে লড়াই শুরু করল। রমেশ লাঠি নিয়ে তার পাশে দাঁড়ালো, কিন্তু জন্তুগুলো শক্তির সাথে পেরে উঠল না। রমেশ তাড়াতাড়ি পকেট থেকে মায়ার দেওয়া ফুলটা বের করল। ফুলটা মুহূর্তে জ্বলে উঠল, সাদা আলো ছড়িয়ে দিল। ছায়াযন্ত্ররা চিৎকার করে মিলিয়ে গেল। ঈশা অবাক হয়ে তাকিয়ে বলল,
তোমার মেয়ে যে ফুল দিয়েছে সেটাই তোমার রক্ষা কবচ। ভালোবাসা দিয়ে দেওয়া জিনিসে সবচেয়ে বড় শক্তি থাকে। সে আয়নাটা ফেরত পেয়ে গেল এবং সবাইকে বাঁচিয়ে নিল। তুমি চাইলে এই রাজ্যে থেকে যেতে পারো। না পড়ি, আমার পৃথিবীতে আমার মেয়ে মায়া আর স্ত্রী রিমি আছে, তারাই আমার আলো। তাহলে যাও, তোমার জগতে ফিরে যাও, কিন্তু মনে রেখো যতদিন মানুষ সৎ থাকবে এই পরীর রাজ্যের আলো নিভবে না। আলু ঝলমল করে উঠল, আর রমেশ চোখ খুলে দেখল সে নিজের ঘরে বিছানায় শুয়ে আছে। রিমি আর মায়া তার পাশে।